হ্যাঁ দেখা যাচ্ছে আমার এখানে কি লাইভ দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দর আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণী, অর্থাৎ আমি আজকে দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ক্লাস নিব। অর্থাৎ আমরা আজকে ফিনান্স ও ব্যাংকিংয়ের উপরে ক্লাস করব। তো ক্লাসটি উপস্থাপনে রয়েছে আমি মোহাম্মদ সাইদুল হক সুমন, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ। তো আমরা এখানে কিছু ছবি দেখি। এই ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি সবাই একটু খেয়াল করো। ছবিতে কি দেখতে পাচ্ছি? আশা করি এই দুটো বিষয়ের সাথে আমরা খুবই পরিচিত এবং এই দুটোর সাথে আমরা সবসময় রিলেটেড। একটা হচ্ছে অর্থ বা টাকা, আর একটা হচ্ছে একটা ঘড়ি যা আমাদেরকে সময় নির্দেশ করে। তাহলে এই দুটো চিত্রের মাধ্যমে আমরা কিছুর কি ধারণা করতে পারি আজকে আমাদের কি ক্লাস হচ্ছে বা কোন অধ্যায়টার উপর ক্লাস হবে। ওই আশা করি তোমরা সেটা একটু হলে গেস করতে পেরেছো। তারপর আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য। আমরা অর্থের সময় মূল্য নিয়ে আজকে ক্লাসটা করবো। অর্থাৎ তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আমাদের ক্লাস হবে। তো এই ক্লাসটি করতে গেলে আমাদের যে উপকরণগুলো প্রয়োজন হবে, 1 নম্বর উপকরণ হচ্ছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর, 2 নম্বর হচ্ছে আমাদের একটি খাতার প্রয়োজন হবে, এক্সারসাইজ বুক যেটাকে বলি আমরা, আর তৃতীয়ত হচ্ছে আমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের পাঠ্যপুস্তক যেটি রয়েছে সেটি আমাদের প্রয়োজন হবে। এই 3টা উপকরণ আমাদের আজকে বিশেষভাবে প্রয়োজন। তো আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী, অর্থাৎ আজকে আমরা কোন কোন বিষয়ের উপর আজকে আমাদের এই ক্লাসটা করব, সেই আলোচ্য বিষয়গুলো আমাদের প্রথমত হচ্ছে আমাদের অর্থের সময় মূল্যের ধারণা, অর্থাৎ অর্থের সময় মূল্য কী এই সম্পর্কে আলোচনা করব। অর্থের সময় মূল্যের গুরুত্ব আলোচনা করব। সুযোগ ব্যয় ধারণা কি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। রুল 72 বা বিধি 72 কি সেটা নিয়ে আলোচনা করব। এরপর রয়েছে প্রকল্প মূল্যায়ন, সেই প্রকল্প মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করব। এরপর রয়েছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ঋণ গ্রহণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। অ্যাট লাস্ট হচ্ছে অর্থের সমমূল্যের সূত্রগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা যারা বই খাতা কলম নিয়ে বসো নাই এখনও, তোমরা আশা করি এখনই সেইগুলো নিয়ে রেডি হয়ে বসে পড়বে, কারণ আমরা এখন এই ক্লাসটি নিচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তোমরা বই খাতা খুলে নিয়ে বসো। আশা করি তোমরা বই খাতা এবং তোমার প্রয়োজনীয় উপকরণ নিয়ে তুমি বসেছো। সম্মানিত অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা বাচ্চাদেরকে জন্য ব্যবস্থা করে দেবেন। তো প্রথমে আমরা দেখি অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি? আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকার সমান নয়। অর্থাৎ এখান থেকে আমরা যদি বলি অর্থের সময় মূল্য কি, তো ফিনান্সের দৃষ্টিকোণ থেকে অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝবো সেটা হলো, ফিনান্সের দৃষ্টিকোণ থেকে অর্থের সময় মূল্য সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ অর্থের মূল্যটা সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ বর্তমানে 100 টাকা 5 বছর পরে 100 টাকার সমান মূল্য বহন করে না। বর্তমানে 100 টাকা অধিক মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। তাহলে এই যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। তাহলে আমরা বলতে পারি বর্তমানে প্রাপ্ত ও ভবিষ্যতে প্রাপ্ত অর্থের পার্থক্যের মূল কারণটা কি হয়? এই সুদের হার। অর্থাৎ সুদের হারের কারণে দেখতে পারি তাহলে আমি বলতে পারি যে এই অর্থের সময় মূল্য ধারণাটা কিসের উপর নির্ভরশীল? এটা নির্ভরশীল হচ্ছে সুদের হার। অর্থাৎ সুদের হারের উপর কিন্তু আমাদের অর্থের সময় মূল্যটা নির্ভর করে। তাই বলা যায় সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। কি বললাম?
সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা অর্থের সময় মূল্য। আশা করি অর্থের সময় মূল্য কি তোমরা বুঝতে পেরেছ। এখন আসি আমরা অর্থের সময় মূল্যের গুরুত্ব। প্রতিটি ব্যবসায়ের অর্থের সাথে আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের একটা সম্পর্ক রয়েছে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা একান্তই প্রয়োজন। কারণ এই দুটো নির্ণয় করতে না পারলে আমাদের অর্থের সময় মূল্যের গুরুত্ব নির্ণয় করা যায় না। তো এছাড়া অর্থের সময় মূল্যের গুরুত্বগুলো কীরকম হতে পারে আমরা একটু খেয়াল করি। অর্থের সময় মূল্যের গুরুত্বটা প্রথমে আছে আমাদের সুযোগ ব্যয়, দ্বিতীয়ত আছে আমাদের প্রকল্প মূল্যায়ন, আর 3 নম্বর গুরুত্বটি হচ্ছে আমাদের ঋণ গ্রহণ সিদ্ধান্ত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আমাদের অর্থের সময় মূল্যের গুরুত্ব কয়টা আছে? 1 হচ্ছে সুযোগ ব্যয়, 2 প্রকল্প মূল্যায়ন, 3 হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। তো প্রথমে আমরা আসি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? হ্যাঁ, সুযোগ ব্যয় কি? আমরা জানি একটা সুযোগ গ্রহণ করতে গেলে একাধিক সুযোগ আমাদেরকে ত্যাগ করতে হয়। অর্থাৎ একই সময় যদি অনেকগুলো সুযোগ আমাদের সামনে তৈরি হয়, সব সুযোগে কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। সেখান থেকে যে কোনো একটি সুযোগ গ্রহণ করি বা 2টি সুযোগ গ্রহণ করি বা একাধিক সুযোগ আমাদের ত্যাগ করতে হয়। তাহলে একটা সুযোগের বিনিময়ে অন্য একটা সুযোগ যখন ত্যাগ করব তখন সেটাকে আমরা সহজ ভাষায় বলবো সুযোগ ব্যয়। তো এখন আমরা যদি আমাদের ফিনান্সের ভাষায় বলি সেটাকে আমরা কী বলতে পারি? একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলে অন্য একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের সিদ্ধান্তকে ত্যাগ করতে হয়। অর্থ বিনিয়োগের যে সুযোগটা আছে সেই সুযোগটাকে ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে সুযোগ ব্যয় নামে অভিহিত করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এই সুযোগ ব্যয়ের পরিমাণটা নির্ধারণ করতে পারি। তাহলে বলা যায় অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে একটি এলাকায় জমির মূল্য বছরে দ্বিগুণ হয়, 10 বছরে দ্বিগুণ হয়। একটি এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়। অন্যদিকে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসেবে নির্ধারিত হারে বা সুদের হার 10%, সেই হারে যদি টাকাটা জমা রাখি, ভালো করে খেয়াল করো, একটি এলাকায় জমি মূল্য 10 বছর হয় দ্বিগুণ, আবার অন্যদিকে সোনালী ব্যাংকের সঞ্চয় সুদের হিসাবে অর্থাৎ 10% সুদের হারে যদি আমি জমা রাখি, সেই ক্ষেত্রে জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, আবার সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে জমি কেনা যাবে না। তাইলে এই ক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করব, কোনটা ত্যাগ করবো? আমাদের একটা গ্রহণ করতে হবে, একটা ত্যাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে ব্যাংকে টাকা রাখা উচিত নাকি জমি কেনা উচিত। আশা করি তোমরা একটু খেয়াল করবে। তাহলে অতএব আমরা বলতে পারি অর্থের সময় মূল্যের গুরুত্ব ক্ষেত্রে সুযোগ ব্যয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা দেখি এই সুযোগ ব্যয় আলোচনা করতে গেলে আমাদের এখানে একটা বিষয় চলে আসে, সেটা হলো রুল 72 বা বিধি 72 নামে। তো রুল 72 বা বিধি 72টা কি? বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত % হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করা কৌশল বা প্রক্রিয়াকে বলা হয় রুল 72 বা বিধি 72। আমরা একটু বুঝি। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে অর্থাৎ সুদটা যদি বার্ষিক অর্থাৎ প্রত্যেক বছরে বছরে বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে কোনো বিনিয়োগকৃত টাকা কত বছরে দ্বিগুণ হবে অথবা কত % সুদে সেটা দ্বিগুণ হবে তা নির্ণয় করার যে কৌশলটা রয়েছে সেটাকে বলা হয় বিধি 72। এই সম্পর্কে একজন অর্থনীতিবিদ জেমস সি ব্যানহর্ন যে সংজ্ঞাটি প্রয়োগ করেন সেটা আমরা দেখতে পারি যে রুলস অফ 72 gives a good approximation of the interest rate of the number of the years required to double your money। অর্থাৎ দ্বিগুণ হতে সুদের হার বা বছরের সংখ্যা নির্ণয় করতে নিয়ম 72 বা রুল 72 ভালো ধারণা নেয়। তাহলে এই রুল 72 সূত্রটা আমরা কি দেখি? অর্থাৎ এখানে আমরা দুটো বিষয় নির্ণয় করতে পারি। একটা হলো কত বছরে বা কত সময়ে সেটা আমাদের দ্বিগুণ হবে।
তো বিনিয়োগকৃত অর্থ কত বছর দ্বিগুণ হবে সেটা নির্ণয় করার জন্য আমরা বছর সংখ্যাটাকে এন এর সাহায্যে প্রকাশ করব, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু 72, অর্থাৎ 72 ডিভাইডেড বাই আই। এখানে আই দ্বারা আমরা কি বোঝানো হচ্ছে? আই দ্বারা বোঝানো হচ্ছে আমাদের সুদের হার। ঠিক আছে, তাহলে আমাদের এই রুল 72 আমরা দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ রুল 72 ব্যবহার করে আমরা দুটি বিষয় বের করতে পারি। এক হচ্ছে বছরের সংখ্যা, আরেকটা হচ্ছে সুদের হার। তাহলে বছর সংখ্যা বের করতে গেলে এন ইকুয়াল টু 72 ভাগ আই, আই হচ্ছে সুদের হার। এরপর হলো যদি সুদের হার বের করতে যাই সেই ক্ষেত্রে আমাদের আয়ের মানটা বের করতে হবে। আয় হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 72 ডিভাইড বাই এন, অর্থাৎ 72কে আমরা সময় দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা এই রুল 72-এর কাজটা করা সম্ভব। তাহলে আমরা বলতে পারি রুল 72-এর সাথে কী কী বের করা যায়। এক হচ্ছে কত বছরে অর্থাৎ কত সময়ে জমির মূল্য বা অর্থের মূল্য বা বিনিয়োগকৃত টাকাটা দ্বিগুণ হবে, অর্থাৎ বছর সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে কত পার্সেন্ট হারে সেটা দ্বিগুণ হবে সেই সংখ্যা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাই এই রুল 72-এর সাহায্যে আমরা দুটো যদি একটু উদাহরণ খেয়াল করি। উদাহরণ 1 নম্বর দেখি, তাকিয়া ইসলাম 8% সুদে 50,000 টাকা সীমান্ত ব্যাংকে জমা রাখলো, উক্ত টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আমাদের কি চেয়েছে? বছর সংখ্যা চেয়েছে। তো বছর সংখ্যা যদি চাই তাহলে আমরা সমাধান করতে গেলে রুল 72 প্রয়োগ করে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সময়টা আমরা নির্ণয় করতে গেলে কী ব্যবহার করবো? এন, এন ইকুয়াল টু 72 বাই আই। তাহলে এখানে 72 আয়ের মান কত হচ্ছে আমাদের? 8%। তাহলে আমরা যদি বের করি কত বের হবে? সময় বের করতে আমাদের কত বের হয়ে গেল? 9 বছর। আশা করি তো বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই যে জনাব ইমতিয়াজ 10,000 টাকা ট্রাস্ট ব্যাংকে 6 বছরের জন্য জমা রাখলো, কত পার্সেন্ট সুদে? তাহলে এখানে কি বের করতে বলছে? কত পার্সেন্ট সুদ, অর্থাৎ আমাকে সুদ বের করতে বলছে। যদি সুদ বের করতে যাই তাহলে রুল 72 প্রয়োগ করে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সুদের হার সমান সমান আই ইকুয়াল টু 72 বাই এন। এন হচ্ছে বছর সংখ্যা, তাহলে 72 বাই এন হচ্ছে আমাদের 6 বছর। তাহলে ভাগ করলাম 6 দ্বারা, তাহলে বের হয়ে গেল। তাহলে আমাদের এই উদাহরণটা হচ্ছে আমাদের 12% হারে আমাদের বিনিয়োগকৃত অর্থটা দ্বিগুণ হবে। আশা করি তোমরা রুল 72 কীভাবে প্রয়োগ করতে হবে তোমরা সেটা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই প্রকল্প মূল্যায়ন। সময় হলো গুরুত্ব পড়েছিলাম, তো প্রথম ছিল সুযোগ ব্যয়, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রকল্প মূল্যায়ন। তো প্রকল্প মূল্যায়ন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একাধিক প্রকল্পের মধ্য থেকে একটি প্রকল্প আমি যদি গ্রহণ করি তে বিদ্যমান প্রকল্পগুলোকে আমাদের মূল্যায়ন করতে হয়। তাহলে কি দেখি? দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হয়। প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের একটা তুলনা করতে হয়। আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়। আমরা জানি টাকার বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান নয়। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে রূপান্তর না করে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। পরবর্তীকালে আমরা এটা যখন মূলধন ব্যয় অঙ্ক করতে যাব তখন এই ধারণার অর্থাৎ মূলধন ব্যয় নির্ণয় করার সময় এই ধারণাটা প্রয়োগ করা হয়। সুতরাং অর্থের সমমূল্যের গুরুত্ব অপরিসীম। এরপর আছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। আমরা যদি এখন আসি ঋণ গ্রহণ সিদ্ধান্ত, অর্থাৎ আমি যদি ঋণ নিতে যাই তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে কোন ঋণ নেব, কত পার্সেন্ট হারে নেব, কোন সময়ের মধ্যে নিব, বা ঋণটা পরিশোধ করতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের পূর্বে ঋণ কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। অর্থাৎ ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি যদি ঋণ নিতে যাই তাহলে আমাদের অবশ্যই ঋণ গ্রহণের পূর্বে কী করতে হবে? ঋণের কিস্তি পরিশোধ করার যে ক্ষমতা আমার রয়েছে কিনা সেটা বিবেচনা করতে হবে। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে কিস্তির পরিমাণটাও ভিন্ন হয়। যেমন 5 বছর মেয়াদি অথবা 10 বছর মেয়াদি। তাহলে এই 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি কিস্তির পরিমাণটাও ভিন্ন হবে। ঠিক আছে? আবার এই যে মেয়াদ ভিন্ন হতে পারে সেটা কিরকম হতে পারে? বার্ষিক হইতে পারে, 6 মাসিক হইতে পারে যেটাকে আমরা অর্ধবার্ষিক বলি, মাসিক হইতে পারে, সাপ্তাহিক হইতে পারে, দৈনিক হইতে পারে। ঠিক আছে?
এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। যথোপযুক্ত পরিকল্পনার অভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে তারপর ঋণ নিতে হয়। যেহেতু ঋণের টাকা পরিশোধ করা প্রতিটি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক, ঠিক আছে, ঋণ পরিশোধে যদি ব্যর্থ হয় তাহলে প্রতিষ্ঠানটা দেউলিয়া হতে বাধ্য। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থায়নের গুরুত্ব অনেক। তাহলে আমরাও অর্থ সমমূল্যের গুরুত্ব জানলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এরপর দিকে আমরা অর্থ সমমূল্যের প্রয়োজনীয় সূত্রগুলো কি কি সূত্র আমরা আজকে ব্যবহার করব। সূত্র নম্বর 1, খেয়াল করো সবাই। সূত্র নম্বর 1, বর্তমান মূল্য যদি জানা থাকে এবং বার্ষিক চক্রবৃদ্ধি হইলে, বর্তমান মূল্য জানা থাকলে এবং বার্ষিক চক্রবৃদ্ধি হলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে আমরা যে সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ আমার বর্তমান মূল্য জানা আছে এবং বার্ষিক, অর্থাৎ বছরে একবার করে সুদ দেয়, চক্রবৃদ্ধি সুদ দেয়, অর্থাৎ বছরে একবার সুদ দেয়। তো সেটা নির্ণয় করতে গেলে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেটাকে যদি বলি, সেটা হলো ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ FV সমান সমান PB ইন্টু 1 প্লাস I হোল টু দ্য পাওয়ার n। এই হচ্ছে আমাদের বর্তমান মূল্য জানা থাকলে বার্ষিক চক্রবৃদ্ধি হইলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। তাহলে এখানে পিবি দ্বারা, FB দ্বারা আমরা কি বোঝানো হয়? FB দ্বারা আমাদের ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যটাকে বোঝানো হয়। আমি যে বিষয়গুলো লিখে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় সেগুলো নোট করে নিবে। আমি আগামী ক্লাসে সেগুলো জানার চেষ্টা করব, তোমাদেরকে জিজ্ঞেস করবো FB বলতে কী বোঝায়, I দ্বারা কী বোঝানো হয়, N দ্বারা কী বোঝানো হয়, এগুলা তোমরা অবশ্যই সেগুলা যদি তুলতে না পারো স্ক্রিনশট দিয়ে রেখে দিবে। এরপরে PB হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। এরপরে I হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। আর N দ্বারা বোঝানো হয় নাম্বার অফ ইয়ার্স বা বছরের সংখ্যা বা মেয়াদ। তাহলে আমরা যখন এই সূত্রগুলো বের করব প্রত্যেকটা ক্ষেত্রে FB, PB, I এবং N তখন সবগুলা একই বিষয় বোঝানো হবে। FB দ্বারা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, PB দ্বারা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, I দ্বারা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর N দ্বারা নাম্বার অফ ইয়ার্স বা বছর বা মেয়াদের সংখ্যা। ঠিক আছে? তো এরপর আমরা দেখি সূত্র নম্বর 2। আজকে আমরা এই সূত্রগুলোর সাথে পরিচিত হব। আগামী ক্লাসে এই সূত্রের সাহায্যে আমরা কিছু অঙ্ক করবো এবং সৃজনশীল সমাধান করব। তার 2 নং সূত্র আমাদের কি আছে? যদি ভবিষ্যৎ মূল্য জানা থাকে, অর্থাৎ আমরা ভবিষ্যৎ মূল্যটা জানতে পারি এবং বার্ষিক বাট্টাকরণ হলে, আগের সূত্র বলছিলাম চক্রবৃদ্ধি হলে, তাই চক্রবৃদ্ধি বলতে আমরা কি বোঝাই? অর্থাৎ সুদের উপর আসলের উপর সুদ হয়, সেই সুদ আসল যোগ করে আবার সেই সুদ আসল উপর সুদ হয়, সেটা হলো চক্রবৃদ্ধিকরণ। আর বাট্টাকরণ কি? বাট্টাকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়। তো ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার জন্য আমরা যা ব্যবহার করি সেটা হচ্ছে বাট্টাকরণ। অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হবে বাট্টাকরণ। তাহলে এটার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হচ্ছে PB ইকুয়াল টু FV ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দ্য পাওয়ার n। তাহলে দেখো তো প্রথম সূত্রের সাথে এই সূত্রটির সম্পর্ক আছে কিনা? অবশ্যই সম্পর্ক রয়েছে। প্রথম সূত্রটা যদি আমরা জানি তাহলে এই সূত্রটা নির্ণয় করা সম্ভব। ঠিক আছে? তাহলে PB ইকুয়াল টু FB ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দ্য পাওয়ার n। এটা হচ্ছে আমাদের সূত্র নম্বর 2। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য যদি জানা থাকে তাহলে আমাদেরকে বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। এরপর আমরা আসি সূত্র নম্বর 3। অর্থাৎ 3 নম্বর সূত্র আমরা কি ব্যবহার করব? 3 নম্বর সূত্রটা আমরা কি ব্যবহার করব? ঠিক আছে? 3 নম্বর সূত্রটা আমরা কি ব্যবহার করব? 3 নম্বর সূত্র, অর্থাৎ বর্তমান মূল্য জানা থাকলে আমাদের যদি
এটা কিন্তু 1 নম্বর সূত্রের সাথে 3 নম্বর সূত্র রিলেটেড আছে, খেয়াল রাখবে। 1-এর সাথে 3, 2-এর সাথে 4 একটা রিলেটেড থাকবে। 1 নম্বর সূত্রের সাথে এটা কিন্তু রিলেটেড রয়েছে, এখানে একটু বাড়তি অংশ যোগ হয়েছে, খেয়াল করি আমরা একটু। বর্তমান মূল্য যদি জানা থাকে এবং বছর যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়, আমরা প্রথম সূত্র বলেছিলাম বার্ষিক চক্রবৃদ্ধি নয়, অর্থাৎ বছরে একবার চক্রবৃদ্ধি হবে। আর এখানে বলা হয়েছে বছরে একাধিকবার যদি চক্রবৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটির সাহায্যে আমরা বৈশোধ মূল্য নির্ণয় করব। তার মধ্যে কি আছে? এফ ভি ইকাল টু পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম হোল টু দ্য পাওয়ার এম এন। দেখো তো একটু খেয়াল করি, আমরা প্রথম সূত্র কি ছিল? এফ বি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু পাওয়ার এন ছিল। এখানে বাড়তি কি যোগ হয়েছে? একটি এম যুক্ত হয়েছে। এম দ্বারা কি বোঝানো হয়? এম দ্বারা বোঝানো হয় বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যাটাকে বোঝানো হয় এম দ্বারা। অর্থাৎ বছরে কতগুলো চক্রবৃদ্ধি হতে পারে, সেটা হতে পারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, ঠিক আছে? তো এরকম চক্রবৃদ্ধি হতে পারে। তো চক্রবৃদ্ধির সংখ্যার উপর নির্ভর করে আমাদের এম এর মানটা নির্ভর করবে। তো এই এম এর মানটা আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, অর্থাৎ কখন এম এর মানটা কি পরিমাণ ধরতে হবে, ঠিক আছে? তো যান্ত্রিক ত্রুটির জন্য আমরা ক্লাসে শেষ অংশে আমরা একটু করেছি আমরা, তোমরা একটু অপেক্ষা করো, আমরা সেগুলো আবার ফিরে চলে আসবো।
আমরা যান্ত্রিক ত্রুটির জন্য ক্লাসটি বাকি অংশ কন্টিনিউ করতে পারছি না। আগামী ক্লাসে সেটা আশা করি তোমাদের পুষিয়ে দেবো। তোমরা এই বাকি অংশটুকু আমরা সমাধান করে দিব। আশা করি সবাই সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আজকে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।